সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি এলিন ফুড প্রবাসী মুখের 276তম পর্বের সাথে আছে আমি মোস্তফা ফিরোজ। আপনারা জানেন যে সপ্তাহের এই দিনটাতে আমরা প্রবাস থেকে আসা অতিথিদেরকে নিয়ে এই অনুষ্ঠানটি করে থাকি এবং এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন দেশের অতিথিরা আসেন। আমি পরিচয় করে দিচ্ছি, এই মুহূর্তে আমার প্যানেলে মূল স্টুডিওতে আছেন 4 জন অতিথি। আমার ডান প্রান্তে আছেন সুইজারল্যান্ড প্রবাসী চাকরিজীবী মোহাম্মদ গোলাম জাকারিয়া, তার পাশে আছেন মাহমুদুর রহমান মাহমুদ, তিনি কুয়েত প্রবাসী সাংবাদিক। আমার বাম প্রান্তে আছেন SM সেলিম, দক্ষিণ আফ্রিকা প্রবাসী ব্যবসায়ী, এবং তার পাশে আছেন কুয়েত প্রবাসী নারী উদ্যোক্তা, নারী সংগঠক নাসরিন আক্তার মৌসুমী। এর আগেও তিনি এসেছিলেন। 4 জনকেই ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা আলোচনা করব, আলোচনা ফাঁকে ফাঁকে প্রবাস থেকে পাঠানো, আমাদের প্রতিনিধিদের পাঠানো বিভিন্ন ধরনের প্রতিবেদন আমরা দেখাবো। আমরা প্রবাসের নানান সমস্যা, সম্ভাবনা, সুখ দুঃখ সবসময় তুলে ধরি। নিশ্চয়ই আমাদের যারা অতিথি আছেন তারাও তাদের সমস্যা তুলে ধরবেন, সম্ভাবনার কথাও বলবেন। আমরা শুনবো। আমরা ছোট ছোট করে একটু আলোচনায় যাই। আমরা এই ডান দিকে আসি, সুইজারল্যান্ডের আসি। আমাদের এই অনুষ্ঠানে ইউরোপের আপনি অতিথি, আপনি যদি একটু আপনার অভিজ্ঞতা বলেন, সুইজারল্যান্ড প্রবাসী বাংলাদেশিরা কেমন আছে, কেমন দেখে এসছেন তাদেরকে? আসলে বলতে গেলে বাঙালিদের সুইজারল্যান্ডে অনেক কম সংখ্যায়, 3364 জন বাঙালি আছে অফিসিয়ালি। সুইজারল্যান্ডে বাঙালিরা অনেক ভালো অবস্থায় আছে। অর্থনৈতিকভাবে সুইজারল্যান্ড একটা ওয়ার্ল্ডের ভিতরে সেকেন্ড কান্ট্রি, রিচ কান্ট্রি হিসাবে বলা হয় এখন। ওখানে স্যালারিও খুব ভালো দেওয়া হয়, সেই জন্য বাঙালিরা ওখানে ভালোই আছে। আপনি যদি একটু আমাদের আগ্রহ যে ওই সুইজারল্যান্ডে আমাদের জনসংখ্যা কি বাড়ছে, না একই রকম আছে, না কমছে? না, একই রকমই আছে। সুইজারল্যান্ডে অ্যাকচুয়ালি যে মূল প্রবলেমটা, ওখানে গিয়ে অনেকে স্ট্রিক্ট আইনের কারণে ওখানে স্টে করতে পারতেছে না। আচ্ছা। আর এখানে তো রাজনীতিক আশ্রয় নেয়, আর রাজনীতিক আশ্রয় নেওয়ার পরে অনেকে ওই রাজনীতিক আশ্রয় নেওয়ার পরে ওই রাজনীতিটা যখন শেষ হয়ে যায়, কেস করে বাংলাদেশিরা, তখন কেস শেষ হওয়ার পরে তাদেরকে রিপোর্ট করে দেয়, চলে যাওয়ার জন্য বলে কি। এমনি বৈধভাবেও কি যাওয়ার কোনো সুযোগ আছে? অর্থাৎ হ্যাঁ, স্টুডেন্ট ভিসা যাওয়ার প্রচুর সুযোগ আছে। সুইস গভর্নমেন্ট এখন নতুন একটি ওয়েবসাইট দেওয়া আছে, যেখানে লুজানা একটা শহর আছে, সেখানে পড়াশোনার জন্য যাওয়ার প্রচুর সুযোগ আছে এবং যাচ্ছে ওখানে পড়াশোনার সুযোগ, এবং ওদেরকে মান্থলি 1200 ফ্রাঙ্ক করে দেওয়া হয়। যারা যায় তাদের তো একটা লক্ষ্য থাকে যে তারা ওখানে পড়াশোনা শেষ করে হ্যাঁ, এবং আবার সেখানে স্টুডেন্টরা একমাত্র পারে ওখানে বৈধভাবে স্টে করার জন্য। হ্যাঁ, এইটাই একমাত্র এই সুইজারল্যান্ডে থাকার একটি ওয়ে। আর বাকিরা যারা ইউরোপিয়ান বিভিন্ন দেশে পাসপোর্ট পেয়ে গেছে ওখানে তারা স্টে করতে পারে আর কি। আচ্ছা, এমনি আপনি যদি কোনো বিশেষ কোনো দিক আছে কিনা, সমস্যার সম্ভাবনার দিকটা আপনি বলবেন। আমি একটু পরে আসি আপনার কাছে, আমরা অন্য অতিথিদের কাছ থেকে ঘুরে আসি। SM সেলিম, আপনি দক্ষিণ আফ্রিকায় থাকেন, কোন অঞ্চলে থাকেন আপনি? আমি ধন্যবাদ প্রথম আপনাকে। আমি মূলত এটা সেন্ট্রাল আফ্রিকা বলা হয়, সাউথ আফ্রিকা সেন্ট্রালের ব্লুমফন্টেইন বলা হয় ওখানে। ওটা একটা মেগা সিটি। ওখানে এটা কি রাজধানী শহর? না, রাজধানীর প্রশাসনিক ছিল আগে। মূলত এখনো আপনি অনলাইন দেখেন 3টা রাজধানী ইউজ করা হয়, কেপটাউন, প্রিটোরিয়া এবং ব্লুমফন্টেইন। আমরা থাকি মূলত ব্লুমফন্টেইনে। ওটা মোটামুটি বাঙালিদের জন্য একটা মেগা সিটি। কত 15,000 পিপল আমরা ওখানে বাংলাদেশি আছে। সেই বাংলাদেশিরা কি নিরাপদে আছে, না সবসময় সংখ্যা ভয়ের মধ্যে আছে? আগে অনেকগুলো অনুষ্ঠান এবারে করছেন, আপনি নিজেও জানেন। মূলত এই জন্যই আসা। মৃত্যুকূপও বলা হয় অনেক সময় সাউথ আফ্রিকাকে। 9 মান্থ লেফট নাও। 9 মান্থ আপনি মিনিমাম 20-22 জন লোক মারা গেছে ওখানে, আমাদের শহরে শুধু। এটা আসলে দুঃখজনক বিষয়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা ওখানে সেফটি পাচ্ছি না। আর দেশে একটা বড় আকারে এভিডেন্স আসতেছে, কিন্তু গভর্নমেন্ট থেকে আমরা কিছু ওই রকম ফ্যাসিলিটি পাচ্ছি না। আপনার মোর দেন 100,000 মোর নাও স্টেইং ইন সাউথ আফ্রিকা পিপল। সো আপনি বুঝতে পারছেন যে অনেকগুলো লোক এখানে আসে, বৈধ পন্থা টাকা আসতেছে, প্লাস আমরা ইনডাইরেক্টলি বলি আপনাকে হুন্ডির মাধ্যমে টাকা আসতেছে, কিন্তু দেশে কিন্তু আসতেছে। আপনি মোর দেন 100,000 ফ্যামিলি কিন্তু এস্টাবলিশ এখান থেকে হচ্ছে। তার মানে আপনারা যে টাকাটা পাঠাচ্ছেন প্রবাসীরা, সেটা বাংলাদেশের গভর্নমেন্টেরও কাজে লাগছে না, কারণ হুন্ডিতে আসছে। হুন্ডিতে আসলে তো আপনি ব্যাংকের মাধ্যমে আসছে, কারণ কমিউনিকেশনের গ্যাপ সেই জন্য কিন্তু হচ্ছে না। স্পেশালি এখন চালু হয়েছে হ্যালো মোবাইল নামে ওখানে একটা সংস্থা, সাউথ ইস্ট ব্যাংক।
প্লাস সাউথ ইস্ট ব্যাংক, দুইটা সংস্থা ওখান থেকে চালু হয়েছে, বৈধভাবে টাকা আসতেছে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে ওখান থেকে আপনার আসাটা, ওখানে থাকাটা হচ্ছে অনেক ডিফিকাল্ট ব্যাপার, স্পেশালি সব বিজনেস করে থাকাটাই অনেক ডিফিকাল্ট ব্যাপার। তারপর আপনি যখন অনেক কঠিন হচ্ছে পারমিটটা নেওয়া, যেটা নিয়ে আপনি দেশে আসবেন, সবচেয়ে বেশি 5 বছর 7 বছর থাকবেন আপনি, তারপর কিন্তু সবাই একটা টান যে আসতে হবে দেশে। আসি আবারও অনেক কথা আছে জানি আপনাদের মনে। আমরা আসছি, মাহমুদ ভাই আপনি এর আগে এসছেন, সর্বশেষ আপনি যখন আসেন আমরা জানি যে ওই সময় বাংলাদেশ থেকে কুয়েতে বিভিন্ন পর্যায়ের লোকজন যাওয়া শুরু করেছে, কিন্তু একটা অভিযোগ আছে আমরা জানি, সেটা হলো যে সেই আবারও পুরনো ভিসা ব্যবসা, যার জন্য এক একটা ভিসার দাম 7 লাখ 8 লাখ হচ্ছে। ধন্যবাদ ফিরোজ ভাইকে। এই কথাটা আপনি উত্তর জানছি একটা স্কাইপ সংযোগ নিয়ে। জি দর্শক, আপনার নাম বলুন এবং প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমার প্রশ্নটা ছিল, আপনি কোথা থেকে বলছেন ভাই? এর মধ্যে জি, দুবাই থেকে বলছেন। জি বলুন। দুবাই থেকে। জি বলুন ভাই। আমার প্রশ্ন ছিল, আমাদের দেশে যখন মৌসুম হয় আলুর, মানে সবজির মৌসুম যে সময়, সেই সবজিগুলো মধ্যপ্রাচ্যে অনেক প্রচুর চাহিদা আছে, বিশেষ করে আলু। জি, আলুগুলো যদি মধ্যপ্রাচ্যে যদি পাঠানো যায়, আমার মনে হয় বাংলাদেশের একটা ভালো একটা প্রফিট হবে। যদি আপনারা যদি একটু চেষ্টা করেন সেই জিনিসটা করার জন্য, তাহলে খুব উপকৃত হব। আপনি নিশ্চয়ই এই মুহূর্তে আপনার এই বক্তব্যটা আমাদের যারা রপ্তানি করে শাকসবজি ভেজিটেবল, নিশ্চয়ই তাদের নজরে পড়বে, এবং আমরাও যদি কোনো ওয়ে থাকে তাদের কাছে আপনার এই বার্তাটা পৌঁছাবো। ধন্যবাদ। জি, এই জিনিসটা খুব জরুরি আর কি, মানে খুব চাহিদা আলুটা একটা ভালো প্রফিট এই দেশে। জি ধন্যবাদ। জি ধন্যবাদ, একটা খুবই গঠনমূলক এবং একটা প্রস্তাব দেওয়ার জন্য, যেটা আসলে আমাদের অর্থনীতির জন্য এটা খুব সুখবর। জীবন, ধন্যবাদ ফিরোজ ভাইকে। আজকে এই ভিসার ব্যাপারে, এবং আপনিও গত কয়েক মাস আগে আমাদের কুয়েত সফর করেছেন এবং দেখছেন ভিসার যারা বিজনেস করে, আমাদের ওখানে ভিসার যারা অরিজিনাল বিজনেস করে মাত্র মুসলিমের 10-12 জন এরই, কিন্তু এদের কোনো একতা নাই। এদের একতা না থাকার কারণে ওই ভিসার দাম আজ 7 লাখ 8 লাখ টাকা হচ্ছে। এবং যেমন আপনার এই পয়সাটা আমরা কুয়েত থেকে দিচ্ছি, কুয়েতে দিচ্ছি আমরা। এখন লামানা ভিসার নামে যেটা ভিসা বার করছে এবং সরকার থেকে এখনো কোনো ভিসা ওই দেশে চালু হয়নি। আচ্ছা, ওই দেশের সরকারকে আপনার ঘুষ দিয়ে আমরা ভিসা বার করতেছি একটা সেই ভিসার পরিমাণ এত নিচ্ছে, মানে যেটা আপনার আকাশ ছোঁয়ার, মানে যেমন আপনার ইন্ডিয়ান একটা আমাদের মানুষজন ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওই 12 জন লাভবান হইতেছে। আচ্ছা, আর ক্ষতিগ্রস্ত 2 লক্ষ লোক ওখানে যে প্রবাসী বাঙালিরা আছে। দেখি আমাদের মৌসুমী আপার কাছে তথ্য আছে কিনা এই বিষয়ে, আপনি জানেন কিছু, যে এটা নিয়ে আসলে অনেকেই জানতে চায় যে এত দাম কেন, ভিসার দাম, আপনার কি জানা আছে বিষয়টা? আসসালামু আলাইকুম। আসলে ওইটা তো আমি অত আমার ধারণা নেই, তবে এটা বলবো যে এখন যে ভিসার এত দাম হয়েছে এর মূল কারণ হচ্ছে আমরা বাংলাদেশিরা, তারা কিন্তু অত কিছু বুঝে না। আমরা যতখানি মানে আগাই বা আমরা শিখিয়ে পড়িয়ে দিচ্ছি না, মানে আমাদের থেকেই তারা শিখে, এখন তারা সেই জিনিসটা কাজে লাগাচ্ছে আমাদের দিয়ে। ভাইয়া ভালো আমার থেকে জানেন, আমি ওই ব্যাপারটা তত জানি না। তারপরে আপনার এই বিষয়ে, যেমন আপনার ইন্ডিয়ান ভিসা, ওখানে যারা ইন্ডিয়ান কোনো ভিসার দালাল পাবেন না, নেপালি কোনো দালাল পাবেন না। ইন্ডিয়ান ভিসা আমাদের কোম্পানি, যেমন আমি একটা কোম্পানিতে তানজুবকো কোম্পানি আছে, সাদে ওরা যে তোরা ভিসা নেই, একটা লোকও নাই, মাত্র ইন্ডিয়ান ভিসা নিয়ে 200 দিনের মাত্র খরচ হয়, মাত্র 200 দিনার, তাও টিট দিয়ে দেয় ইন্ডিয়ানদের। আচ্ছা, আর নেপালি যারা আসে তারা মাত্র 50-60 হাজার টাকা দেয়, 2 মাসে তাদের আপনার চালান উঠে যায়। এবং বর্তমানে আমাদের যেসব ভাইয়ের শ্রমিকরা যাচ্ছে 7-8 লাখ টাকা দিয়ে, তাদের চালান তো আপনার 3 বছরের অ্যাডভান্স দিয়ে তারা যাইতেছে। মানে এটা উঠাতে গেলে 1 যুগ থাকার দরকার। হ্যাঁ, 1 যুগও আপনার সে কিছু করতে পারবে না, 1 যুগ। এবং হয়েছে কি, ওখানে যারা ভিসা নিচ্ছে ওই দেশে যে যার আমার ভাই রয়েছে, আমি আমার ভাইকে নিচ্ছি। আচ্ছা, বর্তমানে এটাই। আর ওখানে ভিসা, এবং আমাদের কমিটিতে দেখবেন যারা বড় বড় কথা বলতেছে তারাও এর সঙ্গে জড়িত বেশি। এবং দেখা গেছে বিভিন্ন অনুষ্ঠানে এসে আপনাকে কেউ ডোনার করতেছে, 1 কোটি টাকা দিচ্ছে, কেউ 1 লক্ষ টাকা দিচ্ছে। এরাই এখন আপনার ওই তাদের একটা কোম্পানি কিছু মালিক হয়েছে, তারাই এখন 6 লাখ 7 লাখ টাকা ভিসা নিচ্ছে। টাকা দেয় নাকি মুখে মুখে ঘোষণা?
না আপনার টাকা আমি মুখে শুধু ঘোষণা দেখছি একদম বড় বড়, কিন্তু টাকা আজ পর্যন্ত কোনো দিচ্ছে কিনা, বিভিন্ন সমিতিরে দেয়, বিভিন্ন দেয়, শুনি কে দিক দিচ্ছে ওদিক দিচ্ছে, আল্লাহ জানে, একমাত্র উপর আল্লাহ জানে, না সেই লোক যে যা দিচ্ছে। জি, আমরা একটু আবার কাছে আসতে চাই। আপনি নিশ্চয়ই কিছু বলতে চান, আপনি বলছিলেন ঠিক অনুষ্ঠানের আগে। জি বলুন। যে আসলে আমরা যারা মধ্যপ্রাচ্যে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে থাকি, আমাদের বাচ্চারা সেখানে বড় হয়েছে এবং সেখানে লেখাপড়া করেছে, তারা যখন 12 পাস করে বাংলাদেশে আসছে, বাংলাদেশে এসে কিন্তু তারা অ্যাডজাস্ট হতে পারছে না, কারণ তারা পড়ে আসছে ওখানকার যে কারিকুলাম, আর এখানে এসে বাংলাদেশি যে কারিকুলাম আছে সেটার উপরে তারা যখন যে কোনো প্রাইভেট মেডিকেলে যে কোনো মানে একটা পরীক্ষা দিবে, বা তারা যেমন আমি আমার মেয়ের কথা বলবো, তাকে আমি এখানে মেডিকেলে অ্যাপ্লাই করেছি, কিন্তু এখানে এসে যেটা 6 মাসের এক্সপিরিয়েন্স থেকে আমি বলি যে ওকে আমি যেমন বাংলা ভার্সন আর একটা ইংলিশ ভার্সন, এই দুইটা এখানে বাংলাদেশে চালু। তবে বাংলা ভার্সনের যেটা হচ্ছে বাংলাকে হুবহু ট্রান্সলেট করা হচ্ছে ইংলিশে। এখন আমাদের ওই ইংলিশ যে বইগুলো আছে খুবই লিমিটেড, যে বইগুলো আপনি যদি প্রপারলি পুরো বইটা পড়েন, ওখান থেকে তারা মেডিকেলের জন্য যদি পুরো প্রিপেয়ার হয় 30 মার্ক পাবে কিনা তাও সন্দেহ আছে। আমি স্বাস্থ্য অধিদপ্তরকে আমি যেটা বলতে চাই যে ওনারা যেন এই ব্যাপারটাতে মনিটরিং করেন, কেন আমাদের ইংলিশ ভার্সনের বাচ্চারা কেন টিকছে না। তার প্রধান কারণ হচ্ছে যে বাংলা ভার্সনের কপিটা, যে বইগুলো হুবহু কপি হচ্ছে না ইংলিশ ভার্সনে, এর জন্য তারা অনেক পিছিয়ে আছে। আর যেহেতু আমাদের বাচ্চাগুলো বাইরে থেকে আসা, তারা তো প্রশ্নই আসে না, তারা প্রশ্নই আসে না যে বাংলাদেশের এই কারিকুলামে তারা যে কোনো পরীক্ষার জন্য। এখন এই সমস্যার প্রেক্ষিতে পরামর্শ কি আপনার? এখন এই সমস্যার প্রেক্ষিতে আমরা যারা মধ্যপ্রাচ্যে আছি আর যারা ইউরোপে আছে, তাদের তো ন্যাশনালিটি আছে, ফরেনার একটা কোটা আছে, তারা যে কোনো সময় এটাতে অ্যাপ্লাই করতে পারে, কিন্তু আমাদের যে মধ্যপ্রাচ্যে আমাদের কিন্তু কোনো ন্যাশনালিটি নাই। এই কারণে আমাদের বাচ্চাগুলোকে ডাইরেক্ট বাংলাদেশি বাচ্চাদের সাথে বসাচ্ছে। এখন আমরা যেহেতু সবসময় একটা বলি, প্রবাসীদের রেমিটেন্সে বাংলাদেশে চাকা সক্রিয়, তাহলে আমরা মধ্যপ্রাচ্যে যারা আমরা ন্যাশনালিটি পাই না, ন্যাশনালিটি নাই, তাহলে আমাদের বাচ্চাগুলো কিন্তু অনেক পিছিয়ে আছে। যেমন তারা ওখানটায় টপার হচ্ছে, অনেক বিভিন্ন দেশের বাচ্চাদের সাথে কম্পিটিশন করে অনেক ভালো রেজাল্ট করছে, কিন্তু বাংলাদেশে এসে তারা এখন বলতেছে আমরা ফেইলর, আমরা এখানে আমরা ফেইলর। কিন্তু আমাদেরও হওয়া উচিত যে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে আমি মধ্যপ্রাচ্যের সব প্রবাসীদের জন্য আমি আবেদন করব, ওদের জন্য যাতে একটা স্পেশাল কোটা করে দেয় এবং প্রতিটা প্রাইভেট মেডিকেলে যেন একটা করে সিট বরাদ্দ করে তাদের স্কোরিংয়ের ভিত্তিতে। আমার দাবি। ধন্যবাদ। এটা আপনি একটা সন্তানের অভিভাবক হিসেবে, মা হিসেবে আপনার একটা পরামর্শ। যদি এম্বাসি আমাদের মনে করেন আপনি শিক্ষার ব্যাপারে যে আপা যেটা বললো, এবং এম্বাসি এই ব্যাপারে আপনার সক্রিয় হওয়া লাগবে। এম্বাসিতে আমাদের ওখানে ছেলেমেয়ে যারা আছে বাংলাদেশে এবং একটা স্কুলও করছে, ওখানে আপনার স্কুলে ছেলেমেয়ে হয় না, আমাদের বাঙালিরা ওসব ইন্ডিয়ান স্কুলে ওরা পড়ায়, পাকিস্তানি স্কুলে পড়াইতেছে। ভালো ভালো যারা ডাক্তার ইঞ্জিনিয়ার ওখানে আছে আমাদের কুয়েতেই আমি দেখি, তাদের ছেলে মেয়ে আমাদের ওখানে বাংলাদেশের কমিউনিটি যারা বহু কষ্ট করে কোটি কোটি টাকা খরচ একটা স্কুল করছে, ওখানে আমাদের কোনো ছাত্রছাত্রী পাই না। পরে কারা ওই আমাদের নিম্ন যে শ্রমিক আছে তার ছেলেমেয়েরা ওই স্কুলে পড়তেছে, আর যারা ডাক্তার ইঞ্জিনিয়ার আছে তাদের ছেলেমেয়েরা ওই ইংলিশ স্কুলে, ওই আপনার ইন্ডিয়ান স্কুলে, ওই পাকিস্তানি স্কুলে তারা পড়তেছে বিভিন্ন একদম। তো দেশে আসার কথা আপা যেটা বললো, দেশে আসার পর তার প্রবাসীদের আমরা ওই রেমিটেন্সের কথাই সরকার শুধু বলে, কিন্তু তারা সে আমাদের ছেলে মেয়েদের যে বাচ্চারা এসে এখানে যে কোনো স্কুলে কলেজে ভর্তি হবে, তখন বলে যে ও তো আপনার কিছু পারে না। তার বাংলা তো আপনার কুয়েতে বাংলা কোনোই নাই আমাদের, ওখানে আপনার ইন্ডিয়ান ভাষায় ওরা পড়ছে বন্দে মাতারাম, আমার সোনার বাংলায় সেখানে আমাদের ছেলে মেয়েরা। এটা খুবই দুঃখজনক। আসছি আপনাদের কাছে দর্শক, আমরা একটু দেখে আসি এই আলোচনার ফাঁকে প্রবাস থেকে পাঠানো কিছু রিপোর্ট। বিশ্বের বিভিন্ন দেশে সততার উজ্জ্বলতম দৃষ্টান্ত স্থাপন করেছেন অনেক বাংলাদেশী। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে লিবিয়ার এক ব্যবসায়ীর 7 কোটি টাকার স্বর্ণ ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশি ট্যাক্সি চালক নোয়াখালীর সেনবাগের লিটন চন্দ্রনাথ। 4 লিবীয় ব্যবসায়ীকে দুবাই বিমানবন্দর থেকে ট্যাক্সি ক্যাবে মুরাকাবাদ এলাকায় পৌঁছে দেন লিটন। ট্যাক্সিতে একটি ব্যাগ ফেলে যান ওই ব্যবসায়ীরা। পরে পুলিশ ও আরটি এর উপস্থিতিতে তা মালিকের কাছে হস্তান্তর করেন লিটন। এতে ছিল 25 কেজি স্বর্ণের পাত, যার মূল্য 7 কোটি টাকারও বেশি। লিটন জানান, সততা ও দেশের ভাবমূর্তি রক্ষায় প্রবাসে সব সময় সচেতন থাকেন তিনি। এই গাড়িটাই আমার, এই গাড়ির পেছনে আমি পরিত্যক্ত অবস্থায়
25 কেজি গোল্ড পাই। আমি লিবিয়া প্রবাসী ব্যবসায়ীটাকে গোল্ডগুলা হ্যান্ড ওভার করি এবং এই গোল্ডগুলোর দাম ছিল বাংলা টাকা 7 কোটি টাকা এবং যা তার বিনিময়ে কাস্টমার আমাকে কোনো কিছু দেয় নাই এবং সেটার আমি আশাও করিনি, কিন্তু আমি আমার সততা এবং দেশের মূল উজ্জ্বল করার স্বার্থে এই কাজটা করে থাকি। তার সততার কাহিনী প্রচার করে ইউএইর মিডিয়া। জনপ্রিয় ট্যাবলয়েড এক্সপ্রেস তাকে নিয়ে কাভার স্টোরির শিরোনাম করে গোল্ড হার্ট ট্রেড ক্যাবি রিটার্নস 25 কেজি গোল্ড। গত 2 বছর আগে আমি এক ইউরোপিয়ান কাস্টমারের আমার গাড়িতে ফেলে যায় $3.5 লক্ষ মার্কিন ডলার। আমি ওইটা দুবাই আল রাফা পুলিশ স্টেশনে পুলিশের কাছে রিটার্ন দিয়েছি। এভাবে আমরা সততা এবং নিষ্ঠার সাথে দেশের মুখ উজ্জ্বল করার জন্য অনেক বড় বড় দৃষ্টান্ত স্থাপন করছি। সুনামের সাথে সততার সাথে কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রবাসে আমাদের বাংলাদেশের ইমেজ উন্নত করতেছেন। আমাদেরকে বিদেশের মাটিতে আমাদের বাংলাদেশের নাম গর্বের সাথে আমরা বলতে পারি। বাংলাদেশের পতাকাকে সমুজ্জ্বল রাখতে চেষ্টা করি। আজকের এই উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের লিটন ভাই। ইউএইতে বাংলাদেশিদের ভিসা বন্ধের এ কঠিন সময় এ ধরনের সততার দৃষ্টান্ত বাংলাদেশের ভাবমূর্তি বাড়াতে সহায়ক হবে বলে মনে করেন প্রবাসীরা। এই প্রবাসের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে বহু নেতিবাচক প্রচারণা প্রপাগান্ডা হয়েছে। এরপরও আমাদের লিটন নাথের মতো সততা এবং কর্মনিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য প্রবাসীরা কাজ করে যাচ্ছেন। জাহাঙ্গীর কবির বাপ্পি, বাংলা ভিশন, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাতে ভিসা সমস্যার সমাধানে ডাক্তার ওমরের নেতৃত্বে 7 সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এখন বাংলাদেশে। বিভিন্ন পর্যায়ে বৈঠকের পাশাপাশি বাংলাদেশের সিঙ্গাপুর বেসড ট্রেনিং ইনস্টিটিউট ও কোরিয়ানদের সাথে জয়েন্ট ভেঞ্চার ইনস্টিটিউট ঘুরে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা। তাদের রিপোর্টের উপরই ভিসা জটিলতা নিরসনের আশা প্রবাসীদের। শ্রমিক আমদানিকারক প্রতিষ্ঠান ইউনাইটেড ইন্টারন্যাশনাল গ্রুপের ইনচার্জ সোহরাব হোসেন বলেন, এখন বাংলাদেশের জন্য বড় সুযোগ এসেছে। এই সুযোগকে যে কোনো মূল্যে কাজে লাগাতে পারলে লক্ষ লক্ষ শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তার কোম্পানিতে 7,000 শ্রমিকের অ্যাপ্রুভাল নেওয়া আছে বলেও জানান তিনি। আমরা আশাবাদী খুব শীঘ্রই 2-1 দিন বা 1 সপ্তাহের ভিতরে ভালো একটা রেজাল্ট পাবো এবং এই উদ্দেশ্যে আমরা ওয়েট করতেছি। 10 লক্ষ বাংলাদেশের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশ সরকারের একটা সমঝোতা হবে। অন্য জাতি নিয়ে আমরা খুব প্রশান্তিতে আছি, কারণ বাংলাদেশের বিষয়টা চালু হলে আমরা সবাই খুশি বাঙালিরা। বন্ধ থাকা ভিসা ও ভিসা ট্রান্সফার আগামী 1 মাসের মধ্যে খুলে যাওয়ার আশা প্রবাসীদের। শুনে অত্যন্ত খুশি হয়েছে যে বাংলাদেশ তারা এখানে আছে অনেক দীর্ঘদিন পর্যন্ত সুন্দর মতে একটা কন্ট্রাক্ট হোক। আমরা ওদের আগ্রহ বসে আছি, আমরা প্রবাসীরা এখানে যারা আছি একটা সুন্দর সুখবর পাবো বলে আমরা আশা রাখছি। আমিরাতে অবস্থানরত প্রবাসীদের বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়টি অত্যন্ত গুরুত্ব পেয়েছে। তাই আমিরাতে অবস্থানরত প্রবাসীদেরকে আমিরাতের আইন কানুন মেনে চলার জন্য, পাশাপাশি এই মুহূর্তে আমিরাতের আইন পরিপন্থী কোনো কাজ যাতে না হয় সেজন্য সবাইকে সতর্ক অবস্থায় থাকার জন্য দূতাবাসের পক্ষ থেকে বিশেষ অনুরোধ করা হয়েছে। মোহাম্মদ মোর্শেদ আলম, বাংলা ভিশন, সংযুক্ত আরব আমিরাত। কাতারে অবৈধ অভিবাসীদের জন্য দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 30 নভেম্বর 2016 শেষ হচ্ছে সাধারণ ক্ষমার মেয়াদ। প্রবাসী শ্রমিকদেরকে যে সুযোগ করে দিয়েছে, আমি আশা করি এই কানুনকে সম্মান জানিয়ে আপনারা এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। জেল এবং 50,000 রিয়াল জরিমানা দিতে হবে, যেটা অনাদায়ে আপনার সবসময় এখানে জেলে পড়া থাকতে হবে, অনেকদিন পর্যন্ত পড়া থাকতে হবে। যে কোনো প্রকারে আপনারা এই জেল জরিমানা থেকে বাঁচতে হলে আপনারা সুন্দর মতে চলে যাবেন। বর্তমান কাতার সরকার যে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 3 মাস সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, জেল জরিমানা ছাড়া আপনাকে দেশে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আপনারা সবাই এই সুযোগটি গ্রহণ করুন। প্রবাসীদের যে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে, আমি বাংলাদেশি প্রবাসী ভাইদের বলবো এই সুযোগ গ্রহণ করার জন্য। এরপর অবৈধ কাউকে আটক করা হলে তার 3 বছর জেল ও 50,000 কাতারি রিয়াল জরিমানা দিতে হবে। আপনারা যে জরিমানাটা অ্যালাউন্স করছে যে 50,000 টাকা যে জরিমানা জেল, এটা না করে আমি দয়া করে অনুরোধ করব আপনারা দেশে চলে যান। কাতার সরকার আপনাদেরকে ভালো একটি সুযোগ দিয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা আর বিলম্ব না করে জরিমানা ব্যতীত, জেল ব্যতীত
আপনারা দয়া করে দেশে ফিরে যান। আমি বৃহত্তর কুলাউড়ার জয়চন্ডী ইউনিয়নবাসীর পক্ষ থেকে এই আইনকে শ্রদ্ধা রেখে সকল প্রবাসী ভাইদেরকে অনুরোধ করি এই আইনের সুযোগ গ্রহণ করার জন্য। দর্শক, আমরা খুবই সুন্দর সুন্দর কয়েকটি রিপোর্ট দেখলাম। বিশেষ করে প্রথম যে রিপোর্টটি যে সততার একটি উজ্জ্বল দৃষ্টান্ত, দ্বিতীয়টি যে আবার বদ্ধ হওয়া যে সংযুক্ত আমিরাতে যে আবারও লোক আসার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা যাতে ভালো হয় তার জন্য সতর্ক একটা পদক্ষেপ নেওয়ার আহ্বান আমরা দেখলাম। আমরা এটা নিয়েও একটু আলোকপাত করতে পারি যে আমাদের প্রবাসীদের এই যে সততা, নিষ্ঠা, এই জিনিসগুলো, এই ব্যাপারগুলি আমাদের দেশের জন্য অনেক ভালো একটা দিক। কারণ আমরা তো একটা ন্যাশনাল ফ্ল্যাগ বহন করি দেশের বাইরে। যখনই আমি বাংলাদেশি বলি তখন চিন্তা করে যে বাংলাদেশটা কোথায়। আমরা যখনই দেশের বাইরে আমাদের একটু চিন্তা রাখা উচিত যে আমরা বাংলাদেশি। আমরা যখনই কোনো কাজ করব, এমন কোনো কাজ করব না আইনের বহির্ভূত যে জন্য আমাদেরকে দেশের ডিসঅনেস্ট। এবং এই জিনিসটা আমি সবসময় লক্ষ্য করছি, ইউরোপিয়ানরা এই জিনিসটা কখনোই কোনো কাজে ওরা মিথ্যা জিনিসটা প্রশ্রয় দেয় না। এই ব্যাপারগুলি আমি আসলে খুব দেখি। সাউথ আফ্রিকা আমাদের এরকম দৃষ্টান্ত কি আছে যারা খুব সততা? এবং সততা বলতে এখানে নর্মালি তো আমরাই সাফারিংয়ের মধ্যে থাকি। আপনি টাকা নিয়ে বাইরে হচ্ছেন, মাল কিনতে যাবেন দোকানের জন্য, আপনি অলরেডি আপনাকে গান পয়েন্ট করতেছে দুইজন, একজন গান পয়েন্ট করতেছে। সুতরাং ওইভাবে তো ওই সিচুয়েশনে আমরা আসতেছি না। স্পেশালি মিডল ইস্ট, ভাই যেটা বললো যে ইউরোপে আমেরিকা বলেন, আপনি মিডল ইস্ট বলেন, ওইভাবে কিন্তু সাফারিং ওরা করতেছে না, আমরা যে সাফারিং ওখানে করতেছি। সুতরাং আমরা ওইভাবে ভয় থাকি যে কিভাবে আমরা যাবো টাকা নিয়ে, নিজেদের নিরাপত্তা করি ওখানে। টাকা নর্মালি আমার সাথে থাকে, আমাদের সাথে। আর আমরা সবচেয়ে বেশি ক্যারি করতে পছন্দ করি টাকার মানে সাথেই। মানে ব্যাংকিং সিস্টেমে, ব্যাংকিংও ওখানেও যাবেন, আপনি যাবেন টাকা নিয়ে, ওখানে আপনার সমস্যা হতে পারে, এনি টাইম আপনি অ্যাটাক করতে পারে। সুতরাং জীবনে ওইভাবে তো মানুষ মারা যাচ্ছে। আপনি গান পয়েন্ট করে ইজিলি শুট করবে আপনাকে। আচ্ছা, আপনি সারেন্ডার করতেছেন, তারপর আপনাকে শুট করবে। আপনি যে টাকা দিয়ে দেন ইজিলি, আপনি যদি ব্যাড লাক হয়ে যায় ওখানে স্পট ডেট, আদারওয়াইজ আপনি বেঁচে গেলেন, টাকা নিয়ে গেল। কিন্তু আপনি ওই যেটা মিডল ইস্টে আমরা এখন যে দেখলাম, এরকম ডিফিকাল্ট আমাদের জন্য। আসলে আমরা নিজেরই বইয়ের মধ্যে থাকি, সততা দেখানোর সুযোগই আসে না। সুযোগ নেই। সেই সুযোগ কি কুয়েতে আসে না? কুয়েতে আপনার ওদেশের টাকা পয়সা আপনার এই দিনে কোনো ঝামেলা হয় না এবং খুবই নিরাপদে, আপনার ওদেশে কোনো সন্ত্রাসী হয় না। এবং আমাদের বাংলাদেশিরা সেই মেধা, সততা, সেই জিনিসগুলি এদের বহু অবদান আছে। বাংলাদেশিদের উদাহরণ আছে অনেক, মানে যেটা সত্য। বাংলাদেশিদের আমরা যখন প্রবাসে থাকি আমাদের গর্ব করা উচিত। একটু দলাদলিটা শুধু, এটা তো রাজনৈতিক একটা থাকবেই আপনার, এটা আমাদের আপনার জন্ম থেকে আমাদের রাজনীতি একটা স্বাধীনতার যে একটাই আপনার রক্তের মধ্যে আমাদের রাজনীতি আছে। অতএব এটা আমাদের, এটা আমরা যতক না কেন, যেমন আমাদের কুয়েতে আমরা 4-5টা আমলিগা করি, 2-3টে বিএনপি আছে, জাতীয় পার্টি মোটামুটি, জাতীয় পার্টি মানে একটা আছে, জাতীয় পার্টি মাত্র একটা, জাতীয় একটা আছে, আর সব গ্রুপিং একদম ভরা। হ্যাঁ, তারপর আল্লাহর অশেষ রহমত আমাদের নতুন রাষ্ট্রদূত গেছেন আপনার, উনি আমলিগের নেতা, ত্যাগী নেতা এবং খুবই ভদ্র। আমি আপনার আসার আগে দেখা হয়েছিল, অবশ্য পরিচয় হয়েছিল, এবং উনি চাচ্ছে যে সব দল মানে দেশের স্বার্থে সবাইকে বলছে ঐক্যবদ্ধ আপনার কাজ করুন। এটা আপনার, আমরা ওখানে গেছি বিদেশি কিছুর জন্য, পয়সার জন্য, যে বাংলাদেশের প্রতিনিধি আপনারা সবাই করুন। তারপর সবচেয়ে একটা জিনিস কি, এবং রাষ্ট্রদূতের আমরাও বলছি যে ভিসার ব্যাপারে, যারা ভিসার বিজনেস করে এদের যদি আমরা চাই, এরা 12 জন পুরো মানে আপনার পরিবেশটাকে নষ্ট করে ফেলাছে একদম। এই 12 জনকে ধরে দরকার দেশে পাঠায় দিক না, যদি তারা পাঠায় দেয় তাহলে বাংলাদেশ থেকে লোক নেবে কারা? লোকে আপনার বিষয় একদম সরকারের মাধ্যমে, সরকার যেভাবে দিচ্ছে দেখেন, মালয়েশিয়া গেছে 30-40 হাজার টাকা দিয়ে, ওখানেও কুয়েতেও ইনশাল্লাহ। আর যদি আমাদের ওখানে 20 হাজার বিজনেস করে, যদি একতা হয় সবাই, যে না আমার দেশের টাকা কেন আমরা কুয়েতে দেবো, সবাই যদি একতা হয়, আপনার যদি এত টাকা দিয়ে 7-8 লাখ যাওয়ার পর এখনো বহু কোম্পানি আছে বেতন পাচ্ছে না, কাঁদতেছে। আমি আমার বাইরে নিছি, এখন খোঁজ নিলে জানা যাবে কি অবস্থা আছে। সততার কি দৃষ্টান্ত আছে আমাদের যারা প্রবাসে থাকে, যে এই রিপোর্টটা আমরা দেখলাম, সে ধরনের কোনো দৃষ্টান্ত কি আমরা দেখাতে পারি? হ্যাঁ, অবশ্যই। আমরা আসলে বাংলাদেশি, আমরা অনেক প্রাউড করি যে আমরা এমন একটা দেশে বিলং করি। আর সততা তো বলতে গেলে 71-এ দেখেন সততা ছিল বলেই আজকে আমরা উইনার হয়েছি। আমরা পৃথিবীর যে প্রান্তে যাই না কেন, আমাদেরকে নিয়ে কিন্তু অনেকে জেলাস করে যে আমরা কিভাবে এত কিছু কিভাবে করি। আপনি কর্মক্ষেত্রে বলেন বা যে কোনো ক্ষেত্রেই বলেন, আমাদের
সততা অনেক অনেক হাই। আর এ নিয়ে কিন্তু আমাদের কিন্তু অনেক আলোচনা সমালোচনা অন্য দেশেরা করে। হ্যাঁ, এর মধ্যে আমাদের ব্যাড রেকর্ডও আছে, কিন্তু শুধু যে আমরা করি তা না। আমাদের যে সাংবাদিক ভাই আছেন, যেমন কুয়েট টাইমস বা আরব টাইমস, ওগুলা কিন্তু আমাদের বাংলাদেশি তেমন নাই, ইন্ডিয়ান। তো ওরা যখন কোনো কর্মকাণ্ড করে ওটা লুকিয়ে রাখে, কিন্তু আমাদের বাংলাদেশি কোনো কর্মকাণ্ড হলে আমাদের অনুষ্ঠানটা কেমন মানে জনপ্রিয়? ওই যে 1 ঘন্টা না 2 ঘন্টা একটা অনুষ্ঠান আছে বাংলা ভাষায় কুয়েতে, রেডিও টিভিতে আছে। জি, এটা পপুলার। ওটা আসলে ওটা তো বলবো যে আমরা তো কি বলবো, একটা বলে না, হ্যাঁ 10 মিলে করি কাজ হারি জিতি নাই, এখন ওটার ভিতরে রাজনীতি চলে গেছে। আমি ইভেন ওইখানে সংযুক্ত ছিলাম। প্রচার তো হচ্ছে, হ্যাঁ প্রচার হচ্ছে এবং ওটার খুবই জনপ্রিয়তা আমাদের কুয়েতে, যে আমরা বাংলাদেশিরা অনেক প্রাউড করি যে মরুর বুকে আরবের সাথে, আরবি ভাষার সাথে আমাদের বাংলাদেশি ভাষা প্রচার হচ্ছে। আমাদের বাংলাদেশি ভাষাকে সমুন্নত করছে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা। আমি চাই এটার আরও যথাযোগ্য উন্নত হোক, আর সবাই মিলে এটার সাথে সম্পৃক্ত থাকুক, এটাকে বাঁচিয়ে রাখুক। জি, ধন্যবাদ। আমরা একটু আরও কিছু রিপোর্ট দেখে আসি। সংযুক্ত আরব আমিরাত গ্রিন সিটি আলাইন প্রবাসী বাংলাদেশী শ্রী শ্রী লোকনাথ মন্দিরের উদ্যোগে 5 দিনব্যাপী দুর্গাপূজা উৎসব স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন কমিটির সহ সভাপতি রতনশীল, সাধারণ সম্পাদক কিশোর চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক মিহির শর্মা, অর্থ সম্পাদক দীপু সাহা, উত্তম হলাদার, বাদল রায়, বিপ্লব চৌধুরী, সুজন শর্মা। শান্তি পাঠ করেন আলাইন মরুতীর্থের প্রতিষ্ঠাতা ঋষিবাবু। ভক্তিমূলক অনুষ্ঠানে যোগদান করেন আলাইন মরুতীর্থ, করেন ইসকন মন্দির, আলাইন আইন সৎসংঘ, শারজাহ গীতা সংঘ, পার্থ সারথী গীতা সংঘ, আজমান সৎসংঘ, রাস আল খাইমা গীতা সংঘ, মারখানিয়া গীতা সংঘ এবং বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ সহ ভারত, পাকিস্তান, নেপাল, ইউরোপিয়ান ভক্তবৃন্দরা। 5 দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল পুষ্পাঞ্জলি, শান্তিপাঠ, নৃত্যানুষ্ঠান, ঢাকের নৃত্য, ডান্ডিয়া নৃত্য ও পুরস্কার। প্রতিদিন আমিরাতের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা 3-4 হাজার ভক্তবৃন্দের প্রসাদের ব্যবস্থা করা হয়। বিজয়া দশমীতে মাকে বিদায় দেওয়ার জন্য দুবাই জুমেরা বিচে ভক্তরা একত্রিত হয়ে বিসর্জন দেন। তারা আগামীতে আরও বড় আকারের দুর্গা মায়ের পূজা উৎসবের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। সৌদি আরবের আজওয়া খেজুরের সুনাম বিশ্বব্যাপী। ইতিহাস থেকে জানা যায় এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খেজুর ছিল। বরকতপূর্ণ এই খেজুরকে অনেকে রোগমুক্তি তথা শেফা হিসেবে গ্রহণ করেন। লাখ লাখ শুকরিয়া যে এই খেজুর নিজ হাতে তুলতে পারছি, এটা একটা চমৎকার একটা অভিজ্ঞতা। আমাদের যে ভাইয়েরা এই খেজুরের চাষ করতেছে তারা বাংলাদেশে এই ধরনের একটা খেজুর বাগান করুক, কারণ আমাদের দেশের মাটি কিন্তু অনেক উর্বর, সেখানে আমাদের জৈব সার পাওয়া যায় এবং এখানে গভর্নমেন্ট এটার পৃষ্ঠপোষকতা দিবে, সব ধরনের সহযোগিতা দিবে, কৃষি বিভাগ দিবে, সম্প্রসারণ বিভাগ। পবিত্র হজ আদায় শেষে মদিনার বিখ্যাত আজওয়া খেজুর বাগান ঘুরে দেখেন কবি আব্দুল হাই শিকদার ও বাংলাদেশ পুলিশের আইজি একেএম শহীদুল হক। বাংলাদেশে ইনশাআল্লাহ একদিন এই সোনার মদিনার, সোনার মক্কা, সোনার এই আরবের এই খেজুরগুলো আমরা বাংলাদেশেও ফলন করা আমাদের জন্য সম্ভব, এটাই আমরা সবাই প্রত্যাশা করি। আলহাজ আবু সাইদ, বাংলা ভিশন, মদিনাতুল মুনাওয়ারা, সৌদি আরব। প্রবাসে সফলদের একজন আল খারিজের টাঙ্গাইলের বীর বাসিন্দা গ্রামের রহমত আলী ও মাওলানা মামুনুর রশিদ। কয়েক বছর আগে ভাগ্যের চাকা ঘোরাতে সৌদিতে যান তারা। সেখানে ব্যবসা করে সফল হয়েছেন দুজনেই। সুন্দর মনোরম পরিবেশে বাংলাদেশি খাবারের সুন্দর ব্যবস্থা করেছেন। মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি তিনি যেন তাকে এই ব্যবসায় সফল হওয়ার তৌফিক দান করেন। প্রিয় বাংলাদেশি ভাই বোনদের জন্য সুন্দর মনোরম পরিবেশে খাবার পরিবেশন করা হচ্ছে এখানে। ইনশাল্লাহ সবার জন্য ভালো হালাল সুস্বাদু খাবার পরিবেশন করা হবে। তাদের প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে অনেক বাংলাদেশের। দর্শক, আমরা রিপোর্ট দেখলাম একজন স্কাইপ সংযোগে আছেন একজন দর্শক। জি দর্শক, আপনার নাম বলুন এবং কোন দেশ থেকে বলছেন। দুঃখিত দর্শক, সংযুক্তি বিচ্ছিন্ন হয়েছে। আশা করি আবারও আমরা বিরতির পর আমরা সংযুক্ত হতে পারবো। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত এলিন ফুড প্রবাসী মুখ অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
আজ আমাদের অতিথি মোহাম্মদ গোলাম জাকারিয়া, সুইজারল্যান্ড, মাহমুদুর রহমান মাহমুদ, কুয়েত প্রবাসী সাংবাদিক, বামে SM সেলিম, দক্ষিণ আফ্রিকা প্রবাসী ব্যবসায়ী, এবং তার পাশে আছেন নাসরিন আক্তার মৌসুমী, কুয়েত প্রবাসী নারী সংগঠক। আবারও স্বাগত জানাচ্ছি। একজন দর্শক কি আছেন? সম্ভবত দর্শক আছেন স্কাইপ সংযোগে। জি দর্শক, আপনার নাম বলুন এবং কোন অঞ্চল থেকে বলছেন? শুনতে পাচ্ছি, বলুন। দর্শক সংযোগটি অত্যন্ত দুর্বল। আমরা দেখি আমরা আবারও যদি মানে আপনাদেরকে শোনানোর মতন যদি আমরা অবস্থানে থাকি তাহলে আমরা আবারও সংযুক্ত হব। জি, আমরা আবার আসছি একটু মোহাম্মদ গোলাম জাকারিয়া, আপনি বলছিলেন যে সুইস আইন নিয়ে সুইজারল্যান্ডের। হ্যাঁ, আসলে এই আইন নতুন কিছু আইন হয়েছে পুরো ইউরোপের জন্যই, অভিবাসীদের জন্য, যারা আমরা ওখানে নন সিটিজেনশিপ তাদের জন্য, বিশেষ করে ইটালি, ফ্রান্স, জার্মানি, এরা যারা পার্মানেন্ট রেসিডেন্ট পাইছে তাদেরকে বলা উদ্দেশ্য। তাদের এই জিনিসটা একটা প্রবলেমটা হচ্ছে কি, অনেকেই দেশে এসে জানে না যে 6 মাসের বেশি স্টে করলে পুশব্যাক করার একটা চান্স থেকে যায়। এটা কখনোই করতো না আগে। এখন নতুন এই আইনটা হচ্ছে যে আপনি দেশে এসে 6 মাসের বেশি যদি থাকেন তাহলে অবশ্যই আপনাকে যদি কাজ করেন মালিকের চিঠি নিয়ে আসতে হবে ছুটির, এবং যদি ব্যবসা করেন ওই আপনাকে জানাইতে হবে কতদিন আপনি দেশে স্টে করবেন, এটা আপনাকে ডিক্লেয়ার দিতে হবে। এটা যদি না করে আসেন তাহলে দেখা যাচ্ছে আপনাকে দেশে ফেরার সময় ইমিগ্রেশন আটকে দিচ্ছে। এই জিনিসটা অনেকেই জানে না। এই লটা খুব রিসেন্টলি হয়েছে। অনেকের প্রবাসী যারা এখানে আছে এসে 6 মাস 1 বছরও কাটিয়ে যায়। এটা আমাদের ইটালি বলে কার্তা সৌজন্য, অন্য দেশের রেসিডেন্ট পারমিট যেটা পার্মানেন্ট বলে, এই রেসিডেন্ট পারমিট নিয়ে আপনি 5 বছর, অনেকে 2 বছরও থেকে গেছে। আগে আটকাইতো না। এখন যেই একটা ঘটনা ঘটছে কিছুদিন আগে গুলশানের, এই ঘটনার পর থেকে এটার এফেক্ট হয়েছে। ওরা চাচ্ছে আমাদেরকে সংখ্যালঘু করে দেওয়ার জন্য। এবং কিছুদিন আগে রোমেও আপনারা জানেন যে আমাদের মসজিদ, বাঙালি মসজিদগুলি বন্ধ করে দিচ্ছে ইনলিগেলভাবেই। এই ব্যাপারে আমি ইটালির প্রধানমন্ত্রীর সাথে কথা বলছি। আমি একটা সংগঠনের সাথে জড়িত, ওখানে পার্টি করি। মসজিদগুলি বন্ধ করছে কেন? মসজিদগুলি আসলে ইতালিতে না, ইটালিতে এবং আমি শুনছি ফ্রান্সও কয়েকটা বন্ধ হয়ে গেছে। ফ্রান্সও বন্ধ হয়েছে, ইটালিতেও বন্ধ হয়েছে, জার্মানিতেও গিয়ে প্রবলেম করতেছে পুলিশে। ওরা লিগেলি ব্যাপারকে আমরা বিভিন্ন বাসা, প্রাইভেট বাসা ভাড়া নিয়ে ওটা কন্ট্রাক্ট করে 1 বছর 2 বছর কন্ট্রাক্ট করে ওখানে মসজিদ হিসেবে চালায়। কিন্তু অফিসিয়ালিভাবে যে ডিক্লেয়ার দেওয়া দরকার যে মসজিদগুলি এটা মসজিদ হিসেবে চালাবে, গভর্নমেন্ট থেকে ওই পারমিশনটা আসলে নাই, যার জন্য এটা বন্ধ করে দিচ্ছে। এই আইনের এই সুযোগ আসছে। একজন দর্শক আছেন স্কাইপ সংযোগে। জি, আপনার নাম বলুন এবং কোথা থেকে বলছেন? জি বলুন দর্শক, আপনার নাম বলুন এবং কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি কুয়েত থেকে বলছি। জি ওয়ালাইকুম আসসালাম। বিল্লাল। জি বলুন। জি বলুন ভাই। আমি এখানে আপনার কুয়েতের মধ্যে ভিসা, বাংলাদেশের আর ইন্ডিয়ার মধ্যে ব্যবধান অনেক টাকার। একটা বাংলাদেশের ভিসা নিতে লাগে প্রায় 3000 দিনার, ঠিক আছে? আচ্ছা। আর ইন্ডিয়ান ভিসা লাগে মাত্র 200 দিনার, 180 দিনার, 200 দিনার, যা বাংলাদেশের মুদ্রা 50,000, 550 এরকম, ঠিক আছে? তো ইন্ডিয়ান লোকরা আসতে পারে আপনার এত কম পয়সা, বাংলাদেশের লোকরা 3000 দিনার লাগার কারণটা এখানে বাংলাদেশের ভিসা যদি 100 ভিসা হয় চাহিদা থাকে 1000 লোকের, ঠিক আছে? আর ইন্ডিয়ান লোকের চাহিদা যতটুক ভিসাও অতটুকুই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি জি। তো এখন মূল বিষয়টা হলো আপনার ইন্ডিয়ানরা কোনো অশিক্ষিত লোক সরকারের অনুমতি নাই যে 60 টাকা স্যালারিতে কুয়েতে ঢুকে। আচ্ছা, ঠিক আছে। অশিক্ষিত লোক যদি হয় তাহলে তার মিনিমাম স্যালারি লাগবে 100 দিনার। আচ্ছা, ঠিক আছে। আর আপনার কি বলে, আর মিনিমাম তারা শিক্ষাগত যোগ্যতাটা এসএসসি পাস, স্কুল পাস লাগে। ঠিক আছে। ইন্ডিয়ান গভর্নমেন্টও লোক দিতে আছে, বাংলাদেশের গভর্নমেন্ট লোক দিতে আছে, কিন্তু বাংলাদেশের কোনো ধরাবান্ধা নাই যে স্যালারি যাই হোক 20 দিনের হোক আর 40 দিনের হোক আর 60 দিনের হোক লোক যাইতে পারলেই হয়। ঠিক আছে। যার কারণে চাহিদাটা বাইরে যায়, চাহিদাটা বাড়ার কারণে এবার এখানে যে যারা ব্যবসা করে
আপনার শিকদার বা সাত্তার আছে, এরকম 10-12 জনের কথা বলছে কিছুক্ষণ আগে। হ্যাঁ, তারাই এবারকা এই চাহিদার কারণে যত ব্যস্ত পারে, যত টাকায় ব্যস্ত পারে অত টাকাই আপনার কোম্পানির থেকে নিয়ে নেয়। আমি 6 লাখ টাকা কিনলে 1 লাখ টাকা ব্যবসা থাকবো, আমি বেচতে পারতেছি 7 লাখ টাকা, সমস্যা নাই, চাহিদা বেশি আছে। আর তো আপনার নেফাল ঠিক সেম অবস্থা, ঠিক আছে। মিনিমাম স্যালারি 100 দিনার লাগে, তারপরে লোক দেয়, না হয় দেয় না। মানে সব মিলে বোঝা যাচ্ছে যে আমরাই আসলে ভিকটিম হচ্ছি, আমরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। হ্যাঁ, আমরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। এটার কারণ এইটাই। এখন যদি আমরা যদি মিনিমাম শিক্ষাগত যোগ্যতাটা আপনার এসএসসি পাস করি, তাইলে এখানে আসার পরে ক্লিন কোম্পানি 60 টাকা বেতন যদিও হয়, হ্যাঁ, ভালো একটা সুযোগ সুবিধা ভবিষ্যতে কি আপনার গভর্নমেন্ট চাকরি দেয়, মাঝে মধ্যে বিভিন্ন ভাবে অফার দেয়। মিনিমাম শিক্ষাগত যোগ্যতাটা যদি এটা থাকে, শুধু শিক্ষাগত কেন, মানে তার দক্ষতাও, তার মানে ট্রেন্ড, সে প্রশিক্ষণ প্রাপ্ত কিনা সেটাও তো একটা বিষয়। হ্যাঁ হ্যাঁ, প্রশিক্ষণ প্রাপ্ত, এখানে কুয়েতে প্রশিক্ষণ প্রাপ্ত প্রয়োজন হয় না, বেশিরভাগই ক্লিন কোম্পানি। কুয়েতের মধ্যে প্রশিক্ষণের অত একটা প্রয়োজন নাই শিক্ষাগত যোগ্যতা থাকলে। আর মানে অদক্ষ শ্রমিকই তারা বাংলাদেশ থেকে নির্বাচন করে। কুয়েতে আপনার এই কারিগরি বাংলাদেশ যারা আছে, বাংলাদেশ থেকে যারা আসে, তারা বিশেষ করে ওই ক্লিন কোম্পানিতে আসে। বুঝতে পারছি। ধন্যবাদ ভাই। আপনাদের দুজন অতিথি আছেন, তারাও এই বিষয়ে অনেক বলছেন। আমরা বুঝতে পারছি যে আসলে সব মিলিয়ে আসলে আমাদের জন্য অবস্থাটা খুব প্রতিকূল। আমরা একটু আপনার বক্তব্য বোধহয় মাঝপথে হলি আর্টিজানের ঘটনার প্রেক্ষিতেই কি এই ঘটনাগুলো বেশি ঘটছে? যে অনেকটা এফেক্ট হয়েছে এটার জন্যই। কিন্তু যেহেতু আমাদের দেশে যে প্রবলেমগুলি আমরা ওখানে ক্রিয়েট করি, সবচেয়ে বড় এটা হওয়ার পর থেকে আরো অনেক লোকের চাকরিও চলে গেছে, এরকম ঘটনা ঘটছে। বাংলাদেশি হিসেবে যখন পরিচিত, আমাদের একটা সুনাম ছিল ইটালিতে এবং ইউরোপের সব জায়গায়। যখনই একটু ভয় ইতস্তত বোধ করতো ওরা, কখনই বাংলাদেশে গেলে চাকরিটা বেশি পাতো। যেমন রেস্টুরেন্টগুলি আছে, গেলে বাংলাদেশি বললেই চাকরি দিয়ে দিত। হ্যাঁ, ঠিক আছে, বাংলাদেশিদের একটা সুনাম আছে। এই ঘটনার পরে অনেকের যারা চাকরি করে 10 বছর 15 বছর দেয়, এরকম লোকেরও চাকরি চলে গেছে এই ঘটনার পর থেকে, ভয় পেয়ে গেছে। মানে এরা আতঙ্কগত সৃষ্টি হয়েছে যে পরোক্ষভাবে বা এখন প্রত্যক্ষভাবেই বলা যায় যে আমরা এফেক্টেড হচ্ছি, যারা প্রবাসে আছে, আমাদের বাংলাদেশিরা আছে। জি, অবশ্যই এই বিষয়টা নিয়ে অবশ্যই উদ্বেগ, উৎকণ্ঠার বিষয়। এবং আমাদের এই পরিস্থিতি যত মানে আমরা বাড়বে তত ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং এটা কিভাবে আমরা জাতীয়ভাবে নিয়ন্ত্রণ করবো সেটা এখন দুঃখজনক ব্যাপার হলো। আমি জিনিসটা উল্লেখ করতে চাচ্ছি, ঘটনা যখন ঘটে, এবার ইটালির বর্তমান প্রেসিডেন্ট মাত্তেও রেনজি, উনি পিডি থেকে, আমিও এই পার্টিতে যোগদান করছি, অনেক দিন ধরে 10 বছর ধরে পার্টি করি, ওখান থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছি রোমের। তো উনি ব্যক্তিগতভাবে আমাকে কিছু প্রশ্ন করছিলেন যে তোমাদের দেশে এত একটা ঘটনা ঘটলো, তবে গভর্নমেন্ট থেকে তো শোকবার্তা, এরকম চিঠি, এগুলি গেছে ওখান থেকে, কিন্তু আশা করছিল একটা প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার থেকে সরাসরি একটা টেলিফোন, এই ধরনের সরাসরি আমাদের অ্যাম্বাসেডার ছাড়া কেউ এই ধরনের সমবেদনা জানায় না। মৃতদেহগুলো আমাদের পৌঁছে দিয়ে এইগুলি দেহগুলি ওরা ওদের বিমান দিয়ে, বোয়িং বিমান পাঠিয়েছে, এখানে পররাষ্ট্রমন্ত্রী ওর মন্ত্রণালয় থেকে মন্ত্রী আসছে, পাঠাচ্ছে, ওদের বিমান দিয়ে ওরা লাশগুলো নিয়ে গেছে। আর এবং 7 দিন ওরা শোক পালন করছে ইটালিতে। যে কি অবস্থা, প্রবাসীদের তো আছেই, এবং যারা ইটালিয়ান তারা খুবই সতর্ক, এবং সবকিছু অফিসে বন্ধই ছিল মোট কথা। জি, এটাও আমাদের জন্য একটা শিক্ষা আর কি। আমরা একটু SM সেলিম আপনার কাছে যাই, যে এই যে নিরাপত্তাহীন অবস্থায় আছে, এর প্রেক্ষিতে আমাদের প্রবাসীদের চাওয়াটা কি? প্রবাসীদের চাওয়া হচ্ছে মেনলি হচ্ছে ওখানে অনেক কষ্টের পরে কিন্তু যাওয়া হয়। আপনি জানেন বৈধভাবে কিন্তু এখানে বাংলাদেশে কোনো এম্বাসি নেই। আর দুঃখজনক বিষয় হচ্ছে শ্রীলঙ্কার মতো দেশে ওখানে সাউথ আফ্রিকার এম্বাসি আছে, বাট আমাদের দেশে 1 লক্ষ লোকের উপর থাকে। আচ্ছা, আসি আপনার কাছে, আসছি, আমরা একটা সংযোগে আছেন একজন দর্শক। জি দর্শক, আপনার নাম বলুন এবং প্রশ্ন করুন। জি দর্শক, আপনার নাম বলুন এবং কোথা থেকে বলছেন? জি, আসসালামু আলাইকুম। আমি দুবাই থেকে বলছি। জি, আমি দুবাই থেকে বলছি। আপনার নাম ফারুক আহমেদ? জি বলুন ভাই। আমার বাড়ি কসবা। জি বলুন। আমি স্যার বলতে চাইতেছি, বর্তমানে প্রায় মানে মধ্যপ্রাচ্যের সবগুলা দেশে বাংলাদেশের ভিসা চালু আছে, কিন্তু দুবাই আজকে 4 বছর যাবত ভিসা বন্ধ স্যার। কিন্তু বাংলাদেশ সরকার এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না।
এই আমার প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হইছে স্যার, মহিলাগুলা বাংলাদেশ থেকে পাঠানো হইতেছে, ওই মহিলাগুলাকে না পাঠানোর জন্য আমি অনুরোধ করতেছি সরকারের কাছে, বাংলাদেশ সরকারের কাছে, কারণ এই মেয়েগুলা আসার পর অনেক নির্যাতনের শিকার হয় দুবাইতে। শুধু দুবাই না, আমি দেখতেছি মানে মধ্যপ্রাচ্যের সবগুলা দেশে মোটামুটি মানে এই পরিস্থিতি। নির্যাতনের শিকার হয়। জি ধন্যবাদ। পুরো বিষয়টা আসলে অনেকবার প্রতি অনুষ্ঠানে আমরা আলোচনা করি। আসলে আমরা মানে ঐকান্তিকভাবে চাচ্ছি যে সংযুক্ত আরব আমিরাত, দুবাই, আবুধাবি সহ এই জায়গাগুলোতে আমাদের ভিসাটা ওপেন হোক এবং আমাদের ওখানে কর্মসংস্থান বাড়ুক। কিন্তু নানান কূটনৈতিক জটিলতা, নানান টানাপোড়েনের কারণে বিষয়গুলো হচ্ছে না। তবে আমরা প্রত্যাশা করি নিশ্চয়ই বাংলাদেশ সরকারও চেষ্টা করছে। আর নারী শ্রমিকদের ব্যাপারটা আসলেই দুঃখজনক। এই বিষয়টা মনিটরিং মানে জোরদার করা দরকার এবং তাদের নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করে আসলে নারী শ্রমিক সেখানে পাঠানো উচিত। এই মর্মে আমরা বারবার কিন্তু এই অনুষ্ঠানগুলো থেকে আমরা বলে আসছি, নিশ্চয়ই বাস্তবিত হবে সেই প্রত্যাশা করছি। জি, আপনি যেটি বলছিলেন। হ্যাঁ জি, দুঃখজনক ব্যাপার। আমাদের দূতাবাস, হ্যাঁ দূতাবাস নেই। যদি আপনি কূটনীতিকভাবে সম্পর্ক থাকতো তাহলে আমরা কিন্তু ওই দেশে মোটামুটি একটা মানে নিজেকে খুব বল মনে নিয়ে চলতে পারতাম। এখন আমাদেরকে বলে তোমরা কেন এখানে আসো, রিফিউজি হিসাবে থাকতে হয়। কিন্তু ওখানে ম্যাক্সিমাম লোক কিন্তু রিফিউজি, অ্যাসাইলাম যেটা বলা হয়, এটি ইউরোপে মনে আছে আমার মনে হয়, এই অ্যাসাইলাম নিয়ে থাকতে হয় ওখানে। তারপরে আপনি 4-5 বছর থাকার পরে পার্মানেন্ট রেসিডেন্ট অনেক ডিফিকাল্ট। আগে ছিল ইজি, ছিল এখন ডিফিকাল্ট। টেম্পোরারি যে পারমিটটা স্পেশালি কন্ট্রাক্ট ম্যারেজ করা হয় ওখানে, এবং ওয়ার্ক পারমিট, বিজনেস পারমিট নেওয়া হয়। ওখানে ডিফিকাল্ট, বিজনেস পারমিটটা ডিফিকাল্ট, আমরা নিয়েছি ওটা, অনেক ডিফিকাল্ট। কিন্তু কন্ট্রাক্ট ম্যারেজ যে করা হয়, আপনি যখন ওখান থেকে আসবেন, কন্ট্রাক্ট ম্যারেজ আপনি জমা দিবেন, অ্যাপ্লিকেশন করবেন, ওখান থেকে পাওয়ার অনেক ডিফিকাল্ট ব্যাপার। আচ্ছা, ওখানে টাকা দিতে হয়, পাওয়ার পরে শেষ নেই। এখানে আপনি দেশে আসবেন 5-7 বছর 10 বছর পর মাস্টলি দেশে ব্যাক আসবেন আপনি। তারপর আসার সময় ইমিগ্রেশনে আপনি অবান্তর প্রশ্ন করে সাউথ আফ্রিকাতে যে আপনি তুমি কোথায় ওয়াইফ আছে কিনা, থাকো কিনা, ইন্টারনাল মানে অনেক কষ্ট করে, যেগুলো বলার মতো নয়। মানে এক ধরনের হয়রানি। হ্যাঁ হয়রানি, মানে অনেক হয়রানি। টাকা নিয়ে তারপর আসতেছে দেশে আমি নিজেই মানে শিকার। আমি যখন আসি আপনার 4 মাস আগে আসছি ঢাকাতে, আমার ফ্লাইট ঢাকাতে নামছি 7:30টায় এমিরেটসে। আমি বাইকে বলছি তুমি এখানে থাকো, আমি আসতেছি 7:30টার দিকে গাড়ি নিয়ে আসবো, এখানে থাকবো আমি। 3 ঘন্টা আমি লাগেজ পাচ্ছি না। আমাকে দুবাই থেকে আসছি তো, ম্যাক্সিমাম প্যাসেঞ্জার দুবাই, আমরা জোহান্সবার্গ থেকে দুবাই আসছি, দুবাই থেকে ঢাকা আসছি। তা আপনি ম্যাক্সিমাম প্যাসেঞ্জার বলছেন আপনি লাগেজ মনে পাবেন না। মানে আপনি কীরকম লাগে যে আপনি দেশে আসতেছেন এত টান মায়া নিয়ে, আমি লাগেজ পাবেন না। তার দ্যাট মিনস আমি আমার ফ্যামিলির জন্য কত কিছু নিয়ে আসছি। 3 ঘন্টা ওয়েটিংয়ের পর আপনি এসি তো কাজই করে না, মানে হাঁপিয়ে গেছি আমি। সমস্যাটা কি, লাগেজ পাচ্ছি না। তো দুঃখজনক বিষয় হচ্ছে শ্রীলঙ্কা, যেখানে আমার মনে হয় 1000 পিপল ওখানে স্টে করে না। শ্রীলঙ্কার মতো জায়গা ওখানে আপনার এম্বাসি, সাউথ আফ্রিকান এম্বাসি আছে, অ্যান্ড ইন্ডিয়া, পাকিস্তান অল আপনি এম্বাসি আছে। বাট আমাদের দেশে মোর দেন 100,000 উপরে থাকে ওখানে আছে, অথচ নাই। আপনার এই বক্তব্যের মধ্য দিয়ে আমাদের একটা দাবি যে যেই সমস্যাগুলো আমাদের সাউথ আফ্রিকার প্রবাসীরা ভোগ করছে যাতে সমাধান হয়। আপনি যদি কোনো পয়েন্ট বোধহয় তুলতে চাচ্ছিলেন। আমি আসলে যেটা এখন ভাবি যে আজকের বাচ্চা আগামী দিনের ভবিষ্যৎ, তারাই আমাদের এই দেশ উন্নয়নে অনেক এগিয়ে যাবে। আমরা যেহেতু সিটিজেনশিপ প্রাপ্ত না, সেখানে আমাদের এই বাচ্চাগুলোর দিকে সরকার বিশেষ দৃষ্টি আকর্ষণ করুক, কারণ সবাই তো আর বাংলাদেশে আসে না। যারাই এবার আপনি যদি অবজার্ভ করবেন যে যারাই এবার এসেছে ম্যাট্রিক প্লাস ইন্টার, তারা 90% নিয়ে এখানে এসে তারা হোপলেস হয়ে গিয়েছে। আর এই বাচ্চাগুলোর জন্য ফরেনার কোটার মতো একটা মধ্যপ্রাচ্যের যে বাচ্চাগুলো আছে তাদেরও একটা কোটা তৈরি করুক, যাতে তারা ইজিলি যে কোনো জায়গায় চান্স পেয়ে যায়। তাদের সাথে এক্সামে বসিয়ে দিলেই হবে না, তাদেরও দিকেও ভাবতে হবে। তাই আমাদের সরকারের কাছে একটাই দাবি, আপনারা আমাদের মধ্যপ্রাচ্যের বাচ্চাগুলোর দিকে একটু নজরদারি করবেন। যেহেতু ওখানে বাংলাদেশি কোনো ভাইয়া বলেছেন একটা স্কুল আছে, সেটার নাম মাত্র কিছুদিন হয়েছে, সেটাকে আমি প্রাইমারি লেভেল আমি বলতে পারি, সেই রকম উন্নত মানের নয়। আর যেহেতু ওখানে বাংলাদেশি সেরকম কোনো স্কুল নাই, সেহেতু আমরা এটার উপরে যাতে জোর দেয় এবং এই সমস্যার সমাধানে যাতে পদক্ষেপ নেন, এই হচ্ছে দাবি। মোহাম্মদ ভাই, আপনি যদি বলেন যে টেলিফোনে যেটা আসলো তাদের খুবই দুঃখজনক। বিল্লাল ভাইকে ধন্যবাদ। শেষ যে কথা বললো, যাদের নাম বললো, সত্যিও এরাই, এবং এদের সিন্ডিকেটটা সবচেয়ে বড় একদম। এরা করে কি, আপনার টাকা পয়সা দেয়, বিভিন্ন কোম্পানির আগের থেকে টাকা দিয়ে রাখে, কেউ 10 লাখ দিনার, কেউ, এবং বহু লোক আপনার টাকা মার খাইছে, কুয়েতি গেছে টাকা দিয়ে 1 কোটি টাকা পর্যন্ত কুয়েতি দিনার মার খাইছে ওখানে, সেটাকে উঠাতে পারতেছে না। সে কি করবে? সেই টাকা পরে আবার আপনার মাধ্যমে উঠবে, আবার আমার কাছ থেকে উঠবে।
আচ্ছা আচ্ছা। সবচেয়ে আমাদের এই মানে এরা আমিও নতুন যে অ্যাম্বাসেডারের কাছে অনুরোধ করব এবং বাংলাদেশ সরকারকে যে আমাদের কুয়েত না সারা বিশ্বে যারা আমাদের ভিসা বিজনেস করে তাদের প্রতি সুদৃষ্টি দেওয়ার জন্য। এবং আরেকটা দাবি, আমাদের পাসপোর্ট যেমন আগে 5 বছর, এখন কুয়েতে একটা হচ্ছে কি 1 বছর পাসপোর্ট ডেট থাকার পর আমাদের আবার রিনিউ করা লাগে। এই পাসপোর্টে 10 বছর হয়, সরকার যাতে আমাদের, নাহলে আমাদের কুয়েতে সমস্যা হচ্ছে বর্তমানে পাসপোর্ট, ওই সেই সময় পরে যাতে। তারপরে আবার একটা জিনিস কি, আমরা যারা প্রবাসী থাকি আমাদের ভোটার আইডি কার্ড নাই। আবার মধ্যপ্রাচ্যে কিন্তু আগে যারা গেছে এদের অরিজিনাল কের নাম কিন্তু ঠিক নেই। আচ্ছা আচ্ছা। যেমন আমার নাম মাহমুদ, আমি গেছি অন্য নামে। আচ্ছা। কিন্তু এই ব্যাপারে আমাদের সরকার যাতে আমাদের একটা সুযোগ দিয়ে, যার যার তোমাকে ওই দেশের যে নামে ঢুকছে কুয়েতে সে কিন্তু আর আপনার অরিজিনাল যে নামটা দেখা গেছে না সে নাম নাই, অথবা এই ব্যাপারেও সরকার যাতে সুযোগ দেয় সেইটার জন্য আপনার দাবি থাকলো। ধন্যবাদ মাহমুদুর রহমান মাহমুদ, গোলাম জাকারিয়া, নাসরিন আক্তার মৌসুমী এবং SM সেলিম, চারজনকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের হাতে আসলে সময় নেই, অনেক কথা আপনাদের ভেতরে জমা আছে। আশা করি ভবিষ্যতে আমাদের এই অনুষ্ঠানে আবারও বলবেন, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা শেষ করার আগে প্রবাস থেকে পাঠানো আমাদের প্রতিনিধিদের প্রতিবেদন দেখতে দেখতে আমরা বিদায় নেব। খুদা হাফেজ। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। দেশের মতো প্রবাসেও এই উৎসব পালন করেন প্রবাসীরা। এই উপলক্ষে বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা করেছে বাংলাদেশ বৌদ্ধ কমিউনিটি দক্ষিণ আফ্রিকা। জোহানেসবার্গের বাম ফন্টেইনে এই অনুষ্ঠান হয়। বাংলাদেশ থেকে বৌদ্ধ ভিক্ষু এসকলজিক থেরো মোবাইল ফোনের মাধ্যমে বিশেষ এ প্রার্থনায় যোগ দেন। এর আগে প্রবারণা পূর্ণিমা তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। এতে বক্তব্য রাখেন বাবুল বড়ুয়া, রূপায়ণ বড়ুয়া, শৈবাল বড়ুয়া এবং বিকন বড়ুয়া। শুধু দক্ষিণ আফ্রিকা প্রবাসী পক্ষ থেকে বাংলাদেশের সবাইকে জানাই মৈত্রীময় শুভেচ্ছা। দক্ষিণ আফ্রিকা থেকে প্রবাসী ভাইদের পক্ষ থেকে সকল বাংলাদেশি ভাইদেরকে প্রবারণা পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা। উপলক্ষে দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। অনুষ্ঠানে বিশ্ববাসীর শান্তি কামনা করা হয়। প্রবাসের সফলতার পর দেশে বিনিয়োগে আগ্রহ দেখান অনেক প্রবাসী। সৌদি আরবে প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা চান দেশে ব্যবসার সুষ্ঠু পরিবেশ। সৌদি আরবে আমাদের স্থায়ীভাবে থাকার কোনো সুযোগ নেই, তাই আমরা দেশে বিনিয়োগ করে থাকি। আমাদের সে বিনিয়োগের যেন আরও সুন্দর ও স্বাভাবিক হয়, সেই জন্য সরকারের প্রতি আকুল আবেদন জানাচ্ছি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশে যে বিনিয়োগ ও উন্নয়নের জোয়ার চলছে তার পিছনে বিশেষ করে আমরা প্রবাসীদের অবদান সবচেয়ে বেশি। তাই বর্তমান সরকারের কাছে প্রবাসীদের পরিবারের নিরাপত্তা সহ তাদের ভবিষ্যতের গ্যারান্টি দাবি করছি। বিদ্যুৎ ও গ্যাস সমস্যা, আমলাতান্ত্রিক জটিলতায় প্রবাসী বিনিয়োগকারীরা সমস্যায় পড়েন বলে অভিযোগ রয়েছে। এজন্য প্রবাসীরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। অনেক সময় বিনিয়োগকৃত প্রতিষ্ঠানে বিদ্যুৎ ও গ্যাসের সংকট দেখা দেয়। বর্তমান সরকারের প্রতি আমাদের আকুল আবেদন, আমরা যেন সবসময় বিদ্যুৎ ও গ্যাস পাই। বর্তমান সরকারের সময় দেশে বিনিয়োগের সুন্দর পরিবেশ বিরাজ করছে। আমরা দেশে বিনিয়োগ করে অত্যন্ত আনন্দিত। আমাদের বিনিয়োগের ফলে দেশে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। অনেক বেকার লোক আমাদের প্রতিষ্ঠানে কাজ করে তাদের পরিবারের মুখে হাসি ফোটাচ্ছে। সৌদি আরবে স্থায়ীভাবে থাকার সুযোগ না থাকায় দেশে বিনিয়োগকেই নিরাপদ মনে করেন প্রবাসের সফল ব্যবসায়ীরা। প্রতি বছরের মতো এবারও ইতালিতে অনুষ্ঠিত হবে অ্যাম্বাসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। রোমের তরপিনাত্তারায় ক্রীড়া সংস্থা ইতালির সভাপতি নজরুল ইসলাম মাঝি ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ এ ঘোষণা দেন। সভায় জানানো হয়, বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আগামী নভেম্বর মাসে শুরু হচ্ছে ইতালি অভিবাসী বাংলাদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে অ্যাম্বাসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2016। টুর্নামেন্টকে আকর্ষণীয় করে তুলতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান সংগঠনের সভাপতি নজরুল ইসলাম মাঝি। বলেন, খেলা সংক্রান্ত অনুষ্ঠানমালা, সর্বোচ্চ প্রচার প্রচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ কয়েকটি পর্বে বিভক্ত করা হবে এবারের আয়োজন। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে 500 ইউরো এবং রানার্স আপ দলকে 300 ইউরো প্রাইজ মানি দেওয়া হবে।